হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে একলব্য রাঙাকে বলছে, আমি কোথায় যাব না যাব সেই কৈফিয়ত আমি তোমায় দেব না রাঙামতি, এই বলে চলে যাই। রাঙা তখন বলছে, উড়ানবাবু তো বলল কাউকে একটা পালাতে দেখেছে, কিন্তু সেটা কে? রাঙার মনে কিন্তু সন্দেহ ঢুকে পড়েছে। ওদিকে দেখা যাচ্ছে সুব্রত কিন্তু পালিয়ে অনেক দূর রাস্তায় চলে গেছে আর বলছে অনেক জোর বাঁচা বেঁচে গেছি। এদিকে বৃন্দাকে দেখা যাচ্ছে সে তার মোবাইলে অন্য একটা সিম লাগিয়ে সুব্রতকে ফোন করছে আর বলছে, তুমি এ বাড়িতে এসেছিলে? তোমার সাহস তো কম নাই। তোমাকে কতবার আমি বলেছি যে এই বাড়ির ধারে কাছেও যাতে তোমাকে দেখতে না পাওয়া যায়। সুব্রত তখন বলছে, আমার কাছে টাকা নেই আর আমি বাইরেও কোনো কাজকর্ম করতে পারছি না, আর তুমি যে সিমটা দিয়েছো সেই সিম দিয়েও ফোন করলে ফোনটা লাগছে না। এই বলে বৃন্দার কাছে টাকা চাইছে। তখন বৃন্দা বলছে, ঠিক আছে, তোমার যত টাকা লাগবে আমি দিয়ে দেবো। তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি ওই গাড়ির নাম্বার প্লেটটা চেঞ্জ করেছিলে তো? সুব্রত বলছে, হ্যাঁ চেঞ্জ করেছি। ওই বেশি টঙ্কা নেবে বলেই তো মালবাহী গাড়িটা রিক্সটা নিয়েছে। আমাকে তো একবার চেকপোস্টেও দাঁড়াতে হয়েছিল। আমি আমার পরিচয় দিইনি, আমি মুখ লুকিয়ে বসেছিলাম, খালাসি সেজে বসেছিলাম। কোনো কিছু ঝামেলাও হয়নি, আমাদেরকে ছেড়ে দিয়েছে। বৃন্দা এটা শুনে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলছে, তখন বৃন্দা বলছে, ঠিক আছে, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তোমার বোন তো তোমাকে দেখে ফেলেছে। আজকে তো একটা সর্বনাশ হয়ে যেত। তুমি এরকম যে কাজ করবে এটা তো আমি ভাবতেই পারিনি। তুমি কালকে একটা অন্য নাম্বার থেকে তোমার বোনকে ফোন করবে আর বলবে যে তুমি এখানে নেই, তুমি ওড়িশাতে আছো। এই বলে বৃন্দা ফোনটা রেখে দেয়। আর বৃন্দা এরপরে বলছে, হে ভগবান, আমি আজকে খুব জোর বাঁচা বেঁচে গেছি। আজকে যদি সুব্রতদা বাড়ির ভেতরে ঢুকে যেত তাহলে বড়সড় একটা কেস খেয়ে যেতাম আমি। রাঙার যা চোখ নাক, ও তো গন্ধ শুকেই বলে দিত সব। এরপরে দেখা যাচ্ছে রাঙা সত্যজিৎ বাবুকে ডেকে পাঠায় আর রাস্তায় তার সাথে দেখা করতে যায়। সত্যজিৎ বাবুকে বলছে, আসলে তোকে আমি বাড়িতে ডাকতেই পারতাম, কিন্তু বাড়ির সকলে, এমনকি উড়নবাবুও আমার উপরে ভীষণ রেগে আছে। ওরা তো এটাই ভাবছে যে আমার ছোড়া তীরটাই বড়বাবুর গায়ে লেগেছে, কিন্তু বড়বাবু সত্যিটা বুঝতে পেরেছে। কেউ ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বড়বাবু তো কথা বলতে পারছেন না, তাই জন্য কথাটা লিখে দিয়েছে। সত্যজিৎবাবু তখন বলছেন, তুমি চিন্তা করো না, বাড়ির লোকেরা আস্তে আস্তে সব বুঝতে পারবে। তুমি আগে বলো তো আমাকে যে এখানে তুমি কী জন্য ডেকেছো? তখন রাঙা বলছে, আমার না একটা সন্দেহ হচ্ছে। তোরা যে বলছিলি বড়বাবুর গায়ে যে তীরটা লেগেছিল সেটা আমারই তীর ছিল, তার মানে কেউ আমার তীরটা নিশ্চয়ই চুরি করেছিল। রাঙা বলছে, সেদিন কেউ নিশ্চয়ই ওই বাড়িতে লুকিয়ে ঢুকেছিল। সেই দিন ওই বাড়িতে কারা ঢুকেছিল সেটা আমাদের জানতে হবে। গ্রামের লোক তো এরকম করবে বলে আমার মনে হয় না, তবুও আমাদেরকে জানতে হবে। সত্যজিৎ তখন বলছে, এমন নয় তো যে তোমার গ্রামেরই কেউ তোমার ঘর থেকে চুরি করে নিয়েছে, তুমি সেটা বুঝতেও পারোনি? রাঙা বলছে, সেই জন্যই বলছি, আমাদেরকে জানতে হবে। সত্যজিৎবাবু তখন বলছেন, তুমি চিন্তা করো না, আমার টিম তো ওখানে আছেই, তারা খোঁজ খবর নিচ্ছে। রাঙা বলছে, হ্যাঁ খোঁজ নে, আমার জানাটা খুব দরকার। সেদিন বাড়িতে অনেকেই ছিল, জামাই দাদা, দিদিভাই, ছোটদি ভাই, বড় বউ দিদি। তখন বড় বউ দিদি বলে কিন্তু হঠাৎ করে থেমে যায় আর একটু ভেবে সত্যজিৎবাবুকে জিজ্ঞাসা করে, তুই আমাকে যে গাড়ির ভিডিওটা পাঠিয়েছিলিস সেই ভিডিওতে কিন্তু লোকটার মুখ আমি কিছু বুঝতে পারছি না। রাঙা বলছে, তুই কি গাড়ির নাম্বারটা খোঁজ নিয়ে দেখেছিস? তখন সত্যজিৎবাবু বলছেন যে ওই গাড়ির নাম্বারটা ফলস ছিল। রাঙা এটা শুনে অবাক হয়। ঠিক তখনই একলব্য ডিউটিতে যাবে বলে, গাড়ি ধরবে বলে রাস্তায় এসে দাঁড়ায়। সেখানে এসেই চোখে পড়ে রাঙা সত্যজিৎবাবুর দিকে চোখ যায়। এরপর মনে মনে বলছে, তুমি মিথ্যে কথা বলেছো রাঙামতি, আমি সবটা বুঝে গেছি। এইসব মারদাঙ্গা করতেই তোমার ভালো লাগে, এইসব করতে গিয়ে আমার বাড়ির লোকেদের রিস্কে ফেলছো তুমি। তুমি তো কোনোদিনই কারোর কথা শুনবে না, আর আমার কথা তো নয়। আর শুনবেই না যখন, তখন আমার মনেও তোমাকে আমি কোনো জায়গা দেব না, কারণ তুমি কোনোদিনও শুধরোবে না রাঙামতি। তীরধনুকের নেশা তোমাকে পাগল করে দিয়েছে। মান অপমান আপন পর কোনো জ্ঞানই থাকছে না তোমার। তুমি তো বলতে যে এই পরিবারের লোকেরাই নাকি তোমার কাছের মানুষ, তোমার প্রাণ, তোমার সব কিছু। বলছে, তার মানে সবটাই মিথ্যে কথা। এরপরে গাড়ি চলে এলে একলব্য চলে যায়। এরপর রাঙামতিকে বলতে শোনা যাচ্ছে যে ওই লোকটাকেই আসল অপরাধী বলে মনে হচ্ছে। সত্যজিৎবাবু বলছেন, ঠিকই বলেছ, না হলে নাম্বার প্লেটটা কেন চেঞ্জ করবে? রাঙা জিজ্ঞাসা করছে, ওই লোকটাকে ধরা যাবে না? সত্যজিৎবাবু তখন বলছেন, এরপরে সত্যজিৎবাবু বলছেন যে মুখটা তো ভালো করে বুঝতে পারছি না। আমরা গাড়িটার খোঁজ নিয়েছি, যে গাড়িটা ইউজ করছিল গাড়িটা কলকাতাতেই আছে এখন। তো গাড়িটা কলকাতাতে আছে শুনে রাঙা কিন্তু একটু সন্দেহ করে। আর বাড়িতে যে মেজ বৌদিদি, উড়নবাবু, বড় বৌদিদি যে সমস্ত কথাগুলো বলছিল সবগুলো মনে করতে থাকে। এরপরে বলছে যে আমার একজনকে সন্দেহ হচ্ছে। তখন সত্যজিৎবাবু জিজ্ঞাসা করছে, কাকে? তখন বলছে সুব্রতদাকে। বলে হঠাৎ? তখন বাড়ির সমস্ত ঘটনাটা বলে আর বলছে, জানি না আমার কেন মনে হচ্ছে যে সুব্রতদা এখন কলকাতাতে থাকলেও থাকতে পারে,
তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ। তখন সত্যজিৎ বলছে ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। দেখা যাচ্ছে ময়না ওদিকে সুব্রতদাকে ফোন করে বলছে যে গতকাল রাতে কেউ আমাদের বাড়িতে ঢুকেছিল, সবাই তো বলছে চোর, কিন্তু আমার মনে হচ্ছে ওটা তুমি। সুব্রত তখন বৃন্দার কথা মতো তাকে বলতে বলে আমি কি করে থাকবো, আমি তো ওখানে নেই, আমি তখন ওড়িশাতে আছি। ময়না তখন এটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলছে আর বলছে তাহলে বোধহয় চোরই এসেছিল। ময়নার মনে কিন্তু তবুও সন্দেহটা যাচ্ছে না, কারণ সে ভালো মতো করেই দেখেছে। বলছে আমি কতবার ডাকলাম কিন্তু লোকটা পালিয়ে গেল। সুব্রত তখন বলছে তুই আমাকে চোর তুমি আমাকে চোর ভেবো না, আমি এমনটা কখনোই করব না। বলছে আমি এখন ভালো মানুষ হয়ে গেছি, আমি আর কখনো কোনো অন্যায়টা করব না। ময়না বলছে তুমি এসব কাজ করো না দাদা, বয়স তো হয়েছে, ভালোভাবে থাকো। সুব্রত বলছে জানি না তোমার শ্বশুর শাশুড়ি আমাকে ক্ষমা করবে কিনা, আমি তো কতবার চেষ্টা করেছি আমার বোনের সাথে দেখা করব, কিন্তু সেটা আর করতে পারি না। কত মিস করি তোমাকে, তুমি তো জানো। পুলিশ তো আমাকে ধরলে আর ছাড়বে না, আমি তো জানি আমি অন্যায় করেছি, তাই আমি এখন ওড়িশাতেই বসে প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। তাই তুই চিন্তা করিস না, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোর সাথে গিয়ে দেখা করে আসবো। ভালো থাকিস বনু, এভাবে বলছে। এরপরে কান্নার অভিনয় করতে করতে ফোনটা রেখে দেয়। আর এই সমস্ত কথা কিন্তু রাঙা দরজার বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে। আর তারপর মনে মনে বলছে সুব্রত দা ওড়িশাতে আছে, তাহলে কাল যে বলল যে দাদা এসেছিল, তার মানে তীরটা সঠিক জায়গাতেই লেগেছে। ওদিকে একলব্যের মা একলব্যের বাবাকে বলছে যে কেন তুমি কথা বলার চেষ্টা করছো বলো তো, ডক্টর তো বলে দিয়েছে যে তুমি খুব তাড়াতাড়ি রিকভার করছো, এখন তুমি যদি গলায় চাপ দিয়ে কথা বলার চেষ্টা করো তাহলে রিকভারিতে তো দেরি হয়ে যাবে, রিকভারিটা স্লো হয়ে যাবে। একলব্যের বাবা তখন জিজ্ঞাসা করছে যে ধরতে পারোনি এখনও যে কে তীরটা মারলো? তখন মা বলছে না, এখনও দেখা ধরা যায়নি। দেখো সেদিন রাতের অন্ধকারে যে তীরটা মেরেছে তাকে খুঁজে বের করাটা কিন্তু অতটা সহজ নয়, কিন্তু আমি নিশ্চিত যে ওরা ঠিক কিছু না কিছু একটা করবে, পুলিশ তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এরপর অঙ্কুরদা তাদের ঘরে আসে আর বলছে একলব্যের মাকে যে ওই একাডেমি থেকে রাঙার কোচ ফোন করেছে, রাঙা বোধহয় ওনার নাম্বারটা ব্লক করে রেখেছে, তাই উনি ল্যান্ড ফোনে ফোন করেছিলেন আর বলছেন যে সামনেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রয়েছে, কিন্তু রাঙা খুব কোনো উচ্চবাচ্যই করছে না আর কি এটা নিয়ে। ওনার বক্তব্য রাঙা যদি খেলে তাহলে এই কম্পিটিশনে রাঙার গোল্ড মেডেলটা অলমোস্ট নিশ্চিত, কিন্তু রাঙা তো ফোনটাও ধরছে না। তখন একলব্যের মা বলছে আরে ফোন তো দূরের কথা, ও তো ওর তীরধনুকটাকে পর্যন্ত ভেঙে ফেলেছে। একলব্যের বাবা এটা শুনে বলছে তুমি কি বলছো? বলছে রাঙার ধারণা যে ও তোমার এই অবস্থার জন্য ও দায়ী, তাই আমাকে বলছে যে এই কয়েকদিন বাড়িতে যা কিছু হয়েছে তীরধনুকের জন্য, আমি আর কোনোদিনও তীরধনুক হাতে তুলব না। অঙ্কুরদা তখন বলছে যে একলব্যের মাকে বলছে রাঙা যদি তীরধনুক ছেড়ে দেয় তাহলে ওর কেরিয়ারটা তো শেষ হয়ে যাবে, ওকে তো সেটা বোঝাতে হবে। তখন একলব্যের মা বলছে আমি অনেক বুঝিয়েছি অঙ্কুর, বিশ্বাস করো ও কিছুতেই কোনো কথা শুনতে চাইছে না, বুঝতে চাইছে না, কিন্তু এত সহজে হাল ছেড়ে দিলে তো চলবে না, আমরা বরং একটা কাজ করি। বলছে চলো আমরা দুজন মিলে বরঞ্চ রাঙাকে বোঝানোর চেষ্টা করি। এই বলে একলব্যের মা আর অঙ্কুরদা দুজন মিলে বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যাচ্ছে রাঙা একলব্যের ঘরটা গুছোচ্ছে। ঠিক সেই সময় একলব্যের ফোনে রিংটোন শুনতে পেয়ে দেখে যে ফোনটা ফেলে গেছে একলব্য। দেখছে যে ফোনটা একলব্যই করেছে, এটা যাচাই করার জন্য যে ফোনটা সে কোথায় ফেলে গেছে। রাঙা বলছে ফোনটা আপনি ঘরেই ফেলে গেছেন। তখন বলছে যে তাহলে তুমি আমার ঘরে কি করছো? যতদূর মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে তুমি একদম আমার ঘরে কিন্তু ঢুকবে না, আর জোর করে কাছে আসারও চেষ্টা করবে না, এমনটা করলে কিন্তু মিথ্যেগুলো সত্যি হয়ে যাবে না। রাঙা বলছে আসলে আমি তো জামা কাপড়গুলো কাচবো বলে সেগুলোই নিতে এসেছিলাম। একলব্য বলছে কেন, এই কাজগুলো করার জন্য তো বাড়িতে কাজের লোক আছে, তুমি করছো কেন? তুমি এত কেয়ারিং দেখাচ্ছ কেন নিজেকে? আমার সেবা করার নাটকটা বন্ধ করো। রাঙা বলছে জানি দরকার নেই, তুই পছন্দও করছিস না, কিন্তু আমি জানি যে আমি এই বাড়ির কাজের লোক, তাই আমি ঠিক করেছি সব কিছু ছেড়ে দিয়ে এখন এই বাড়ির কাজগুলো মন দিয়ে করব, আর এর মধ্যে আমি কোনো অন্যায়ও দেখতে পাচ্ছি না। তো রাঙা জিজ্ঞাসা করছে এবার তুই বল কেন ফোন করেছিস? তখন একলব্য বলছে যে আমার ফোনটা ঘরে সুইচ অফ করে রেখে দিলে বেশি ভালো হয়। এই বলে ফোনটা কেটে দেয়। এরপর সেখানে কিন্তু একলব্যের মা রঙ্কুরদা চলে আসে আর রাঙাকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য বোঝাতে থাকে। এই একাডেমি তোকে বারবার ফোন করছে কিন্তু তোকে ফোনে কিছুতেই পাচ্ছে না, তাই ওরা বাড়ির ল্যান্ড ফোনে ফোন করেছিল। তুই ভালো করে জানিস যে একাডেমিতে তোর মতো কোনো প্লেয়ার নেই যারা ন্যাশনাল খেলতে পারবে বা ন্যাশনাল খেলে জিততে পারবে, তুই সব থেকে ভালো প্লেয়ার। আচ্ছা ওরা নিশ্চিত আর আমরাও নিশ্চিত যে তুই সোনা জিতবি, এটা আমাদের রাজ্যের জন্য কত বড় একটা গর্ব, তুই কি বুঝতে পারছিস না? তখন অঙ্কুরদা বলছে রাঙা তুমি বুঝতে পারছো না কেন, গোটা ভারতবর্ষ এখন স্বপ্ন দেখছে যে কেউ তীরন্দাজি করে তাদের সোনা জেতাবে, যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে তাদের মধ্যে তুমি একজন। যে তুমি সবকিছু নিজের গায়ে কেন নিচ্ছ? তুমি জঙ্গলে গিয়ে যদি অপরাধ করে থাকো মিথ্যে কথা বলে, তাহলে তো তুমি অতগুলো ছেলে মেয়েকে বাঁচিয়েছো, সেটা তো ন্যায় করেছো বলো? আর বাবার সঙ্গে যেটা হয়েছে সেটা তো একটা বিরাট বড় ষড়যন্ত্র, সেটা আজ না হয় কাল প্রমাণ হবেই।
বাবা তো তোমাকে ভুল বোঝেনি, তুমি নিজের জীবন থেকে তীরন্দাজিটা সরিয়ে দিও না। তোমার উচিত ইমিডিয়েট তুমি জানাও তোমার একাডেমিতে যে তুমি ন্যাশনাল খেলবে। একলব্যের মা সেই ভাঙার তীর ধনুকটাই তার কাছে এনে বলছে যে দেখ এটা ভালো করে, এটা তোর প্রাণ, এটা ছাড়া তুই বাঁচতে পারবি না। আমি তোকে আবারও বলছি এই তীর ধনুকটা তুই হাতে তুলে নে। রাঙা বলছে তোরা কেন বুঝতে পারছিস না, এই তীর ধনুকটার জন্যই মানুষটার গলা থেকে আওয়াজটা বেরোচ্ছে না। আমি রাতে ঘুমোতে পারছি না, কিছুতেই শান্তি পাচ্ছি না আমি। রাঙা বলছে যতক্ষণ না আমি জানতে পারছি যে কে এই কাজটা করেছে, কে এই ষড়যন্ত্রের পেছনে আছে, ততক্ষণ আমি শান্তি পাবো না। রাঙা বলছে বড়বাবুর জায়গায় যদি আমাকে তীর মারতো আমি যন্ত্রণাটা সহ্য করে নিতাম, কিন্তু এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না, বড়বাবুর এই কষ্টটা। বৃন্দা কিন্তু সবটা শুনছে আড়াল থেকে। রাঙামতি বলছে সে হয়তো ভাবছে সে অনেক বড় চালাকি করে ফেলেছে, কিন্তু শয়তানেরা রাঙামতিকে চেনে না। আমি আগে শয়তানটাকে ধরবো, তারপর অন্য কথা বলে রাঙা ঘর থেকে কাপড় জামাগুলো নিয়ে চলে যায়। এদিকে রাঙা কাপড় মেলছে, তখন পাঞ্চালি এসে বলছে তুই চল তাড়াতাড়ি, কি করছিস? একটা মিটিং হবে, ওখানে সবাই আছে, তোকেও ডাকছে। বলে কিসের মিটিং রে, আর উড়নবাবুও তো নেই। পাঞ্চালি বলছে সেটা জানি না, তবে এটা বুঝতে পারছি যে কিছু একটা নিয়ে ভাইয়া একেবারে আদা জল খেয়ে বসে আছে। চল, অত কিছু জানি না, বসার ঘরে যেতে বলেছে, সুতরাং আমাদেরকে যেতে হবে। রাঙা চিন্তা করছে বড়বাবুর তো গলা দিয়ে ঠিকমতো স্বরই বেরোচ্ছে না, এই সিচুয়েশনে দাঁড়িয়ে মেজদাদা ভাই আবার কিসের মিটিং করবে। রাঙা এগুলোই ভাবছে আর অবাক হচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।